नमस्कार बंधुरा गंगा पृथिवीर अन्यतम प्रधान नदी। हिमालय पर्वतेर गंगोत्री थेके यात्रापथ शुरू करे दुटो देश अतिक्रम करे बंगोपसागरे गिये मिशेछे। एखाने दुटो देश हलो भारत एवं बांग्लादेश। भारतेर जनसंख्यार प्राय 50% गंगा अबबाहिकाय बसबास करे एवं भारतेर मोट सेचयोग्य एलाकार 43% এই गंगा अबबाहिकाय अवस्थित। एछाड़ाओ गंगा नदीर तीरे प्राय 12 कोटी जनसंख्या सह 100टी शहर अवस्थित। यदि बांग्लादेशेर दिके ताकाई ताहले सेखानकार मोट जनसंख्यार प्राय 70% এই गंगा अबबाहिकाय बसबास करे। एक कथाय बला जाय कृषि प्रधान बांग्लादेशेर अर्थनैतिक अवस्थार बेशिरभागटाई এই गंगा नदीर ओपर निर्भरशील। और हाँ, गंगा किन्तु बांग्लादेशे पद्मा नामे परिचित। ताई एई रकम एकटी गुरुत्वपूर्ण नदीर ओपर बाँध दिए तार जल के नियंत्रण करा कतटा जुक्तिसंगत, परिवेश और बास्तुतंत्रेर ओपर की प्रभाव पड़ছে, एछाड़ाओ नदीर तीरे बसबासकारी दुई देशेर असंख्य मानुषेर जीवने एई ब्यारेज कि कोनो सुफल एनेছে नाकि शुधुई अभिशाप बয়ে आनছে, এই সব কিছু জানবো আজকের এই এপিসোডে একেবারে সহজ সরল ভাষায়। সাবস্ক্রিপশন আপনার জন্য তো ফ্রি, বাট আমাদের কাছে অনেক ভ্যালুয়েবল, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। গঙ্গা নদীর ওপর 109টি গেট বিশিষ্ট এবং 38 কিলোমিটার লম্বা ফিডার খালযুক্ত একটি বিশাল ব্যারেজ হলো ফারাক্কা ব্যারেজ। 1961 সালে এই ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় এবং 1975 সালের 21 এপ্রিল ব্যারেজটি চালু করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এই ব্যারেজটি বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত। সোভিয়েত রাশিয়ার সহায়তায় হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এই ব্যারেজটি নির্মাণ করেন। 2240 মিটার লম্বা এই ব্যারেজটি তৈরি করতে তখনকার দিনে খরচ হয়েছিল প্রায় 156 কোটি 25 লক্ষ টাকা। ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা, আর এই কলকাতা ছিল একটি নদী বন্দর, মানে হুগলি নদীর তীরে অবস্থিত ছিল কলকাতা। নদীতে পলি জমার কারণে ইংরেজরা বড় বড় জাহাজ কলকাতা বন্দরে প্রবেশ করাতে পারছিলেন না। তাই তারা কিভাবে হুগলি নদীকে পলিমুক্ত করা যায় সেই উপায় খুঁজতে থাকে। 1851 থেকে 1946 সাল পর্যন্ত কমপক্ষে 5টি সমীক্ষা চালায় কিভাবে গঙ্গার জলের অতিরিক্ত একটা অংশ ভাগীরথী নদীতে প্রবাহিত করা যায়। সোজা কথায় এক্সট্রা ওয়াটার ফ্লো দিয়ে নদীতে জমা পলিকে সমুদ্রে নিক্ষেপ করা। বন্ধুরা, এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তব কিন্তু ততটা সহজ নয়। কারণ ন্যাচারাল কোনো জিনিসকে যখন আনন্যাচারালভাবে ব্যবহার করা হয় তখন নানা রকম প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে। ঠিক এই কারণেই পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য এই পরিকল্পনার বিরোধিতা করেন এবং এর কারণ হিসাবে কিছু পয়েন্ট তিনি সবার সামনে রাখেন। যেমন, গঙ্গা থেকে অপসারিত 40,000 কিউসেক জল ফিডার খাল কিংবা ভাগীরথী হুগলি নদী ধারণ করতে পারবে না। গঙ্গা ও ভাগীরথীর প্রবাহ রেখার উচ্চতার তারতম্যের কারণে জল সঞ্চালন কষ্টকর হবে, ফলে গঙ্গা নদী তার স্বাভাবিক প্রবাহের জন্য অন্য পথ খুঁজবে। নদীর গতিপথ হয় আঁকাবাঁকা, এক বাঁক থেকে আর এক বাঁকের দূরত্বকে বলে মিয়ান্ডার দৈর্ঘ্য, এবং একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে কয়টা বাঁক রয়েছে তাকে বলে মিয়ান্ডার ফ্রিকোয়েন্সি। এখন হঠাৎ করে মৃতপ্রায় ভাগীরথী নদীর মধ্য দিয়ে কৃত্রিমভাবে বিপুল পরিমাণে জল প্রবাহিত করলে ভাগীরথী ও উজানে বিহার পর্যন্ত গঙ্গা নদীর মিয়ান্ডার ফ্রিকোয়েন্সির ওপর বিরূপ প্রভাব পড়বে। ফলে নদীর জলধারণ ক্ষমতা, নদী ভাঙন এবং চর সৃষ্টি ত্বরান্বিত হবে। এছাড়াও শুষ্ক মরশুমে জল প্রবাহ কম হওয়ার কারণে জলবায়ুর পরিবর্তন দেখা দেবে। বাট দুর্ভাগ্যজনকভাবে এই রিপোর্ট দেখা সত্ত্বেও তৎকালীন ভারত সরকার ফারাক্কা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেয়। এই ব্যারেজের ফলে বাংলাদেশের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী মনোমালিন্যের সৃষ্টি হয়। মৌলানা ভাসানী ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত দার্শনিক তথা রাজনীতিবিদ। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশকে জলের অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তিনি রাজশাহী থেকে ফারাক্কা পর্যন্ত লং মার্চ করবেন। তার এই ঘোষণা সমস্ত দেশবাসীকে চমকে দিয়েছিল, কারণ তিনি ছিলেন 90 বছরের একজন বৃদ্ধ। সবচেয়ে ভয়ের বিষয় ছিল রাজশাহী থেকে ফারাক্কার দূরত্ব প্রায় 64 কিলোমিটার। ভাসানী সফলভাবেই তার লং মার্চ সফল করেন
এই লং মার্চের কারণ বর্ণনা করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠিও লিখেছিলেন তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘে এই বিষয়টি উপস্থাপন করে। 1976 সালের 26শে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়টির সুরাহা করার প্রস্তাব দেয়। এরপর বহুবার ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার জল বন্টন নিয়ে বিভিন্ন চুক্তি হয়েছে, বাট সত্যি কথা বলতে আজ পর্যন্ত গঙ্গার জল বন্টন নিয়ে কোনো দীর্ঘমেয়াদী সুরাহা হয়নি। পদ্মার জল প্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় বাংলাদেশের উত্তর অববাহিকায় বিশেষ করে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ জলের স্তর 8 থেকে 10 ফুট নিচে নেমে গেছে। জলের প্রবাহ কমে যাওয়ায় পদ্মা নদীতে পলি জমার কারণে বাংলাদেশে প্রায়ই বড় বড় বন্যার সম্মুখীন হচ্ছে। সামগ্রিকভাবে বলতে গেলে বাংলাদেশকে কৃষি, মৎস্য, বনজ শিল্প, নৌ পরিবহন, জল সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়। শুধুমাত্র বাংলাদেশেরই নয়, এই ব্যারেজের ফলে ভারতেরও কম ক্ষতি হচ্ছে না। এই বাঁধের ফলে গঙ্গার উজানেও পলি জমার কারণে প্রতি বছর বর্ষার সময় উত্তরপ্রদেশ ও বিহারের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়ছে। পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ জেলায় নদী ভাঙনের জন্যও ফারাক্কা ব্যারেজ বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম দিকে প্রধানত কলকাতা বন্দরকে বাঁচানোর জন্যই এই ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল, বাট পরবর্তীকালে এই প্রকল্প থেকে নানা রকম সুবিধা নেওয়া শুরু হয়েছে। 2100 মেগাওয়াটের এনটিপিসি লিমিটেড এবং 1600 মেগাওয়াটের ডব্লিউবিপিডিসি সাগরদিঘি পাওয়ার প্ল্যান্টগুলিতে জল সরবরাহ করছে এই ব্যারেজ। এছাড়াও দেশের উত্তর পূর্ব অঞ্চলকে রেলপথ ও সড়কপথের মাধ্যমে মূল ভারতের সঙ্গে জুড়ে রেখেছে এই ফারাক্কা ব্যারেজ। পশ্চিমবঙ্গের কৃষিকাজেও ব্যাপকভাবে সাহায্য করে এই বাঁধ। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর ভিডিওস ইন ইজি ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে।